আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 504 পয়েন্টে নদী ভাঙন, তীর রক্ষায় নেওয়া হয়েছে প্রকল্প, জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। নাখালপাড়ায় ঘরের ভেতর স্বামী স্ত্রীর মৃতদেহ হত্যার পর আত্মহত্যা, ধারণা পুলিশের। ভুয়া ফেসবুক আইডি খুলে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, 15 নাইজেরিয়ান গ্রেফতার। এবং বই কেনায় কেলেঙ্কারি, ব্যবস্থা নেবে সরকার, গণশিক্ষা অধিদপ্তর দায়ী বলছে মন্ত্রণালয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বন্যার পানি কমছে, বাড়ছে নদী ভাঙন। এর মধ্যে 504 পয়েন্টে চলছে ভাঙন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ক্ষতিগ্রস্ত তীর রক্ষা বাঁধগুলোর মেরামত কাজ শেষের দিকে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতও চলছে। মফিউর রহমানের রিপোর্ট। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় বড় নদীগুলো আন্তর্জাতিক সীমানা পেরিয়ে দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। প্রতি বর্ষায় উজানের ঢল আর বৃষ্টিতে নদ নদীগুলো দুকুল ছাপিয়ে প্লাবিত করে বিস্তীর্ণ এলাকা। এবার 4 দফা বন্যায় উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল মিলিয়ে দেশের প্রায় 30 ভাগ এলাকা প্লাবিত হয়। বানের পানি কমছে, তবে তীব্র হচ্ছে নদী ভাঙন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভাঙন কবলিত পয়েন্টগুলো বেশিরভাগ অংশে মেরামত হয়ে গেছে, বাকিগুলোতে কাজ চলছে। এ পর্যন্ত 504টা স্থানে ভেঙে গিয়েছে, 498টি মেরামত করা হয়েছে। পানি কমে যাওয়ার পরে পরবর্তীকালে আমরা এটার জন্য আমরা আরেকটা প্রকল্প নিয়ে নদীর তীরগুলোকে যাতে করে রক্ষা করা যায়, যাতে করে ভবিষ্যতে ভাঙন না হয়। ভবিষ্যতে বন্যা ও বন্যা পরবর্তী ভাঙন রোধে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি নিচু বাঁধগুলো উঁচু করা হবে বলেও জানান তিনি। প্রতি বছর যে নদী ভাঙন হয়, বন্যায় প্লাবিত হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো ডেল্টা প্ল্যান 21-এর আওতায় আমাদের নদীগুলোকে ড্রেজিং করব এবং খনন করব, যাতে করে বন্যার সময় এই পানিগুলো ধারণ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায়। নদ নদীর নাব্য রক্ষায় ড্রেজিং চলছে বলে জানান প্রতিমন্ত্রী। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তাদের কিশোর সন্তানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে লাশ দুটি পায়। পুলিশ জানান, গৃহকর্তা আজমত আলীর লাশ ফ্যানের সাথে ঝুলছিল, আর তার স্ত্রী ফারজানা বেগমের লাশ পড়েছিল মেঝেতে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা হচ্ছে ফারজানাকে হত্যার পর আত্মহত্যা করেছেন আজমত। আজমত মাছের ব্যবসা করতেন আর ফারজানা চাকরি করতেন একটি এনজিওতে। 3 সন্তান রয়েছে তাদের। স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের কারণে নাখালপাড়ায় কাছাকাছি দুটো বাসায় আলাদা থাকতে শুরু করেন তারা। দরজা বন্ধ, পরে আমি চিপাতে ঘুরে দেখি যে একটা লাশ গলায় রশি দেওয়া আছে, আর নিচে মহিলা বাসায় যেখানে পাকশাক করে আর কি, মহিলাটা সমিতি অফিসে পাকশাক করে ওই শুয়ে পড়ে আছে, নিচে পড়ে আছে। আজমত আলী যিনি আছেন, তাকে মানে তার ফাঁস দেওয়া অবস্থায় তার আমরা লাশটা পাই এবং মেঝেতে তার ওয়াইফের মরদেহটা আমরা পাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আসলে ওয়াইফ ফারজানা বেগমকে আঘাত প্রদানের মাধ্যমে হত্যা করে আজমত আলী আত্মহত্যা করেছেন। আমেরিকার নারী সেনা কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি ও ছবি ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে 15 নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে সিআইডি। জব্দ করা হয়েছে 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ফোন ও 5টি ডায়েরি। রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি মার্কিন নারী সেনা অফিসার এবং সুন্দরী নারীর ছবি ব্যবহার করে দেশ ও দেশের বাইরে ফেসবুকে বন্ধুত্ব করত, পরে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করত।
আমরা মারামারি বা অ্যারোগেন্সি এই কারণে এই কাজটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, বাট আমরা আশা করছি তাদেরকে ধরতে পারবো। এবার আমরা তাদের যে ল্যাপটপ বা মোবাইল ফোন জব্দ করেছি তাতে কিন্তু আমাদের একদম সুস্পষ্ট আলামত আছে যে তারা এই কাজগুলোর সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকজন প্রতারক আটকের পর এমন তথ্য বের হয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহাত আরা খানম তুর্নাম পরিচয় দিতেন একজন সফল উদ্যোক্তা হিসাবে। একটি বিদেশি চক্রের দেশি সহযোগী তুর্নাম। প্রথমে সিআইডির ফাঁদে ধরা পড়ে নাইজেরীয় নাগরিক সহ কয়েকজন বিদেশি প্রতারক। তাদের তথ্যের ভিত্তিতে আটক করা হয় তুর্নাকে। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে নানা তথ্য। সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা জানান তাদের প্রতারণার নানা কৌশলের কথা। বলেন পরিচয় দেওয়া হয় আর্মি অফিসার হিসাবে, পরে শুরু হয় ইমোশনাল ব্ল্যাকমেইল, আসে সম্পদ দান বা বড় উপহারের প্রসঙ্গ। যখন রিপোর্টেড হয় পুলিশ ততক্ষণে দেখা যায় তার 3 থেকে 5 লাখ টাকা নাই, আর কোনো রিপোর্ট হয়েছে যেটা হয়তো বা 18 লাখ 20 লাখ টাকা দেওয়ার পরে। আমরা হোপফুল যে আরও বেশ কিছু আমরা অপারেশন করতে পারবো এবং আশা করি বা আমরা চেষ্টা করছি যাতে এই ক্রাইমটা আমাদের বাংলাদেশ থেকে আর অ্যাটলিস্ট না আসে। এটি একটি আন্তর্জাতিক প্রতারক চক্র বলে জানান এ কর্মকর্তা। বলেন এদের সমূলে শেষ করা দুঃসাধ্য কাজ। এটা খুব প্রতিষ্ঠিত একটা বড় চক্র এবং এটা নর্থ যে শুধু বাংলাদেশেই এই কাজটা চলে। আমাদের প্রতিবেশী দেশ বলেন বা সিঙ্গাপুরের মতো হাইটেক একটা সিটি, সেখানেও যদি তারা এই ধরনের তাদের বন্ধুবান্ধব থাকে তা আমরা বুঝতে পারি তারা খুব স্কিল ওয়েতেই এবং প্রফেশনালিজম ওয়েতেই, যদিও এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাট প্রাতিষ্ঠানিকভাবে তারা এই কাজটা করছে। এমন প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দেন এ কর্মকর্তা। আমরা যদি আস্তে আস্তে এটাকে ডেটান্ড ওয়েতে দমন করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের দেশে অ্যাটলিস্ট খুব বেশি আর ভিকটিম থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতদের এড়িয়ে চলা, লটারি বা যে কোনো ধরনের প্রলোভন থেকে বিরত থাকার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার। এই ক্ষেত্রে এক্সট্রিমলি সচেতন থাকতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক নাজমুল হোসেনের বই কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন মন্ত্রণালয়কে অন্ধকারে রেখেই সবকিছু করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। সংসদীয় তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও জাতির পিতার সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ। ৬৫,৭০০ বিদ্যালয়ের জন্য কেনা হবে ১৩০ কোটি টাকার শিশুদের পাঠ্য উপযোগী বই। সম্প্রতি লেখক প্রকাশকদের প্রতিবাদের মুখে বই বাছাই প্রক্রিয়া স্থগিত হলেও ৩০ কোটি টাকা খরচায় ৮টি বই কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 3টি বই কেনার খরচ ২০,৭০,৮৬,৪০০ টাকা। আর এই 3টি বই টেলিভিশনের রিপোর্টার, নাজমুল হোসেনের প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড ও সাধিকা পাবলিকেশনসের। অতিরিক্ত দাম দেখানো, মেধাস্বত্ব চুরিসহ নাজমুলের জালিয়াতির বিষয়ে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ অবস্থায় বই কেলেঙ্কারির কথা অস্বীকার করছে না মন্ত্রণালয়। আমার যে কমিটি প্রায় ৩০-৩৫টি বইয়ের তালিকা দিচ্ছে আর কি, এখান থেকে ৮টি বই কেনা হয়েছে। এই বিষয়টা আমাদেরকে বাইপাস করা হয়েছে। বিশেষ করে আমাকে যখন টেন্ডার করবে তখন আমাকে না জানিয়ে তারা টেন্ডারটা করেছে। তো আমি যখন জানতে পারলাম আর কি যে এই বইগুলো হয়েছে, তখন আমি তদন্ত করতে দিচ্ছি যে ঘটনাটা দেখেন কি। আপনাকে বাইপাস করে কারা করলো? এরা তো টেন্ডার তো আর মন্ত্রণালয় করে না, টেন্ডার করে ডিপি, হোপ হলো ডিপি। প্রতিমন্ত্রী জানান সংসদীয় কমিটি তদন্ত করছে, তাদের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমি দেখতেছি আমার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বই, এটা আরেকখানে যাবে কিভাবে? তারা আমার সরকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমরা টাকা দিতে পারি, কিন্তু এটা কিভাবে গেছে এটা আমার জানা নেই। তবে চিঠিপত্র আছে আমাদের কাছে, ওনারা নানাভাবে চিঠি চালাচালি করে আমাদেরকে কিছু ডকুমেন্টস দিছে যে হ্যাঁ এই বইটা তাদের ছাপার অনুমতি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা এটা গ্রহণ করে নিই, আমরা রাখছি যে এটা আমরা তদন্ত রিপোর্টে কি আসে, তারপরে সংসদীয় কমিটির কি আসে, এটা যাচাই বাছাই করে আমরা দিব। বই কেনায় আর কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই যে আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পেঁয়াজ, আদা, রসুনের বাজার চড়া, ভরা মৌসুমী ইলিশের দর বাড়তি, সবজিতে নেই স্বস্তি। মাদক আর অপরাধীদের অভয়ারণ্য পূর্বাচল নতুন শহর থানায় স্থাপনের দাবি। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাই তাদের আশ্রয় প্রশ্রয় না দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ওবায়দুল কাদের। বলেন, দুঃসময়ের পরীক্ষিত সবসময়ই দলের হাল ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো দায়িত্ব পালনের নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। সাম্প্রতিককালে দেখা গেছে দলের ভাবমূর্তি পূর্ণের জন্য সুবিধাভোগী এক শ্রেণীর অনুপ্রবেশকারীরা দায়ী। দুঃসময়ের দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা দলকে ধরে রাখে। সুবিধাভোগী অনুপ্রবেশকারী অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না। বন্যার অজুহাতে প্রায় সব রকম সবজির দাম বাড়তি। বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। মাছের বাজার মোটামুটি স্থিতিশীল, তবে ভরা মৌসুমে ইলিশের দর চড়া। এজন্য বিরূপ আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। ইবনে নূর শাওনের রিপোর্ট। বন্যার অজুহাতে বেশ কিছুদিন থেকেই চড়া সবজির বাজার। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু তার প্রভাব নেই সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজি 60 টাকার উপরে। সরবরাহ কম, তাই দাম বাড়তি দাবি বিক্রেতাদের। পেঁয়াজ কেজিতে 2 টাকা, আদা 20 আর রসুনের ঝাঁজ বেড়েছে 10 টাকা করে। আলুর দাম আগের মতো আছে, পেঁয়াজের দাম বাড়ছে আর রসুনের দাম বাড়ছে আর ওই আদার দাম বাড়ছে। শীতকালীন সবজি না আনা পর্যন্ত এই সবজি আর নামবে না। তবে বিক্রেতাদের এসব অজুহাত মানতে নারাজ ক্রেতা। বাজার আগের চেয়ে একটু বেশি, গত সপ্তাহের তুলনায় মানে এই সপ্তাহে কেজিতে 10-15 টাকা বেশি। টমেটো আমি 100 টাকা কেজি নিলাম, আর অন্যান্য জিনিসের এভাবে দাম একটু বাড়তি আমি দেখতেছি। মাছের বাজার স্থিতিশীল, তবে ইলিশের দাম কেজিতে 100 থেকে 150 টাকা বেড়েছে। কিনেছি শিং মাছ আর অন্যান্য ইলিশ মাছ, তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে মাছের বাজারটা ঠিক আছে, স্থিতিশীল আছে আগের মতোই। ইলিশের দামটা ভাই গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ একটু বেশি, কারণ কি এই নদী এবং সাগরের মধ্যে যেমন এই যে নিম্নচাপ, একটা মাছে 100 থেকে 200 টাকা বেশি। ভোজ্য তেল লিটারে 2 টাকা, চিনি 5 টাকা আর মোটা চাল কেজিতে 2 টাকা বেড়েছে। মশলার দাম গত সপ্তাহে যা গেছে এখন একই দাম, ওটা বাড়ে না। তবে চাউল প্রতি বস্তায় 100 টাকা করে বাড়ছে। বাইরের চাউলগুলো যদি আনা হয় বাংলাদেশে, আশা করি মহিলারা চাউলের দাম এরকমই রাখবে বা আরও 100 টাকা কম হবে, বাড়াবে না। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসীদের চাঁদা দিতে না পারায় রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে পারছেন না জেলেরা। কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা জসিমউদ্দিন জানান, পাহাড়ের একটি সশস্ত্র গ্রুপ তাদের কাছে 8 লাখ টাকা চাঁদা দাবি করে। এছাড়া আরও 4টি সন্ত্রাসী দল মোট 20 লাখ টাকা চাঁদা চায়। তারা জেলেদের মোবাইল ফোনে জানিয়ে দেয়, চাঁদার টাকা পরিশোধ না করলে মাছ ধরতে দেওয়া হবে না। এরপর থেকে ভয়ে জেলেরা কাপ্তাই লেকে যাচ্ছে না। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। মাদক আর অস্ত্রের অভয়ারণ্য পূর্বাচল 300 ফুট রাস্তার দুপাশ রাজধানী সংলগ্ন এলাকাটি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে স্থানীয়দের কাছে। রাজুক বলছে, বিশাল এলাকায় থানা কিংবা পুলিশ ফাঁড়ি না থাকায় বেড়েছে মাদকের বিস্তার। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। দীর্ঘদিন ধরে 6227 একর এলাকায় গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর। সবুজ বনানী ছাড়াও আছে লেক আর ছোট বড় অসংখ্য রাস্তা। তত্ত্বাবধান না থাকায় সেসব পথঘাট ঢেকে গেছে ঝোপঝাড়ে। এরই আড়ালে গড়ে উঠেছে মাদকের ব্যবসা বাণিজ্য সহ অপরাধের নানান চক্র। প্রত্যেকটা সেক্টরে মাদকের একটা না একটা ব্যবসায়ী আছে, কেউ খাচ্ছে, কেউ বিক্রি করছে। যারা ঘুরতে আসে বা বেড়াতে আসে এরাও এতে ইফেক্টেড হচ্ছে। বাইরের মানুষ আর দেশের মানুষ দুটোটাই যোগ কইরা তারপর এই কাজগুলি করতেছে।
চুরি ডাকাতি মদ খাওয়া গাঁজা খাওয়া। 4টা থানা হওয়ার কথা, একটা থানাও এখনো হয় নাই। 2টা পুলিশ ফাঁড়ি হওয়ার কথা ছিল, পুলিশ ফাঁড়িও হয় নাই। এই সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে এখানে ইয়াবা, তারপরে দেশীয় মদ সহ গাঁজা, বিভিন্ন মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। করোনায় লকডাউন, তাই রাজধানী সংলগ্ন এলাকাটিতে ঘুরতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সন্ধ্যা নামতেই অনেকেরই সব খোয়াতে হয় মাদকসেবীদের কাছে। মাদক বা অন্যান্য যে নেগেটিভ কালচারের যে বিষয়গুলো থাকে সেইগুলোইটাই একটু বেশি ফুটে ওঠে এখানে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, এই স্বপ্ন শহরকে মানবিক এবং সুন্দরভাবে ব্যবহার হতে পারে সেটা যত দ্রুত সম্ভব আমাদেরকে মুক্ত করে। রাজুক বলছে, বছর শেষে সমাধান মাদকসহ অনেক অপরাধ বৃত্তির। আমরা এখানে 4টা থানা রাখছি এবং 2টা পুলিশ ফাঁড়ি রাখছি এবং শহরটাকে এমনভাবে তৈরি করছি যে কোনো মুহূর্তেই শহরটাকে লক করে দিয়ে আমরা যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। 4টা থানা যদি পরিপূর্ণভাবে দিতে নাও পারে, 4টা ফাঁড়ি অন্তর্ভুক্ত তারা করে দিবে। দীর্ঘদিনেও রাস্তাঘাট না হওয়ায় বন জঙ্গল ঘেরা পূর্বাচল পরিণত হয়েছে মাদকের আখড়ায়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 2.5 কোটি। উহান যাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে রাতে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদ। কবি শহীদ কাদরীর 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। 2016 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা ভাষার অন্যতম প্রধান কবিদের একজন শহীদ কাদরী তার কবিতায় পরবাস্তবতা, নাগরিকতা ও আধুনিকতা বোধের সূচনা করেছিলেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, প্রকৃতি, নগর জীবনের ভাষা এবং অভিব্যক্তি তুলে ধরেছেন তার সাহিত্যকর্মে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য শহীদ কাদরীকে বাংলা একাডেমি 21 পদকে ভূষিত করা হয়। 1978 সাল থেকে তিনি প্রবাসে বসবাস করছিলেন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 504 পয়েন্টে নদী ভাঙন, তীর রক্ষায় নেওয়া হয়েছে প্রকল্প, জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। নাখালপাড়ায় ঘরের ভেতর স্বামী স্ত্রীর মৃতদেহ হত্যার পর আত্মহত্যা ধারণা পুলিশের। ভুয়া ফেসবুক আইডি খুলে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, 15 নাইজেরিয়ান গ্রেফতার। এবং বই কেনায় কেলেঙ্কারি, ব্যবস্থা নেবে সরকার, গণশিক্ষা অধিদপ্তর দায়ী বলছে মন্ত্রণালয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 লাইভ। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখা আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।